ডক্টর ইউনূসের সাথে সর্বদলীয় বৈঠক সম্পন্ন হয়েছে। বৈঠকটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লব উপলক্ষে প্রোক্লেমেশন বা প্রোক্লেমেশন এবং ডিক্লারেশনের মধ্যে হয়ে গেছে, একটা ঘোষণা দিয়ে দিছে সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর। আর প্রোক্লেমেশনটা হলো এখানে কি ছিল, বিস্তারিত সব কিছু থাকবে। এখন কথা হলো, আমাদের সম্পূর্ণ রকম ধারণা ছিল যে বিএনপি এখানে অংশগ্রহণ করবে না, কিন্তু ডক্টর ইউনূসের বক্তব্যে বিএনপি কিছুটা কনভিন্স। এখানে যাদের বক্তব্য আমরা শুনেছি তারা হলেন জুনায়েদ আল হাবিব। ঐক্যের কথা বলে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ কিছুটা এড়িয়ে গিয়েছেন, তবে সমর্থন রয়েছে কিছু শর্তের ভিত্তিতে। এটা বোঝা গেল। শর্তটা কি? জুলাই বিপ্লবে তাদের যে ত্যাগ ছিল, অংশগ্রহণ ছিল বিএনপির, এটাকে স্বীকৃতি পাওয়া এবং নেতৃত্বের ভূমিকাটা তাদেরকে ছেড়ে দেয়া। তাতে বোঝা যাচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিছুটা স্টেক যদি বিএনপিকে ছেড়ে দেয়, কৃতিত্ব যদি কিছুটা বিএনপিকে দিয়ে দেয়, তাহলে বিএনপি অংশগ্রহণ করবে। এটি হলো বিএনপির সরল রিডিং ডিক্লারেশন বা রিডিং অ্যাটিচিউড। কিন্তু এর মধ্যে যদি পোক করে, যেমন প্রথম আলো পোক করলো বিএনপিকে, ছাত্র ইউনিয়ন পোক করলো, সিপিবি পোক করবে, কারণ মির্জা ফখরুলের সাথে সিপিবির একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সিপিবি কিন্তু অলরেডি এই বৈঠকে আসেনি, অর্থাৎ সিপিবির সাথে মির্জা ফখরুলের ভালো সম্পর্ক। সিপিবি কেন আসেনি? ভারত চায়নি, ভারত ঐক্যবদ্ধ জাতি চায় না, সফল ডক্টর ইউনূসকে দেখতে চায় না। তাহলে ভারতের কোনো রকম ইঙ্গিতে হয়তোবা সিপিবি আসেনি, সিপিবির ইঙ্গিতে মির্জা ফখরুল ঘুরে যেতে পারেন, তার একটি সম্ভাবনা রয়েছে মির্জা ফখরুল এখানে আসেননি। এটি হলো পরিষ্কার। যাই হোক, সালাউদ্দিন আহমেদের বক্তব্য খুবই পজিটিভ, একদম না আসার পরিস্থিতি ছিল, কিন্তু সেই পরিস্থিতি থেকে সালাউদ্দিন আহমেদ এই বৈঠকে এসেছেন। তিনি একজন পজিটিভ নেতা, জাতীয় নেতা। এর আগে আমি এটা সবসময় বলি, জাতীয় নেতা হওয়ার মতো যোগ্য। এরপরে জুনায়েদ সাকি, তিনি বলেছেন এই ডিক্লারেশন হবে, এমনটাই বোঝা গিয়েছে। এখন এই ডিক্লারেশনের জন্য কাদের কাদের স্টেক আছে, কাদের কাদের অংশগ্রহণ ছিল এবং কারা এখানে কৃতিত্ব ছিল, কারা জীবন দিয়েছে, কে কীভাবে সহযোগিতা করছে, সবার সব কিছু এই প্রোক্লেমেশনের মধ্যে আসতে হবে। সবচেয়ে ফার্ম ঘোষণাটি ছিল, আমি বলছি, জামায়াত নেতা মিয়া গোলাম ফরওয়ার। অসাধারণ তিনি বলেছেন, তার বক্তব্যটি ছিল পরিষ্কার, এই কারণে তাকে আমার ভালো লাগে। একটি দলের সব নেতা যদি এই মিয়া গোলাম ফরওয়ারের মতো স্বচ্ছ হয়, যাকে দেখে দলের অবস্থান বোঝা যায়, তার পক্ষে মানুষ অবস্থান নেওয়া সহজ হয়ে যায়। তিনি বলেছেন তার সাথে কে ছিলেন, তিনি বলেছেন কি চান, তিনি বলেছেন নিঃশর্তভাবে ডক্টর ইউনূসকে সহযোগিতা করবেন। সুন্দর কথা বলেছেন। কে কে ছিল তার সাথে? ছিল সহকারী সেক্রেটারি জেনারেল হামিদ হোসেন আজাদ, সাবেক এমপি। তারপরে আরেকজন জামায়াতের অসাধারণ সম্ভাবনাময় নেতা এহসান মাহবুব জোবায়ের, তার সমকক্ষ, মানে গোলাম ফরওয়ার্ডের পরের ব্যাচ, তার সমকক্ষ জামায়াতের দ্বিতীয় প্রজন্মের নেতৃত্ব। সোজা কথা, আমি জুনায়েদ আহমেদ এই এহসান মাহবুব জোবায়েরকে চাইতে বেশি সম্ভাবনাময় আর কাউকে দেখি না। অনেকে হাউকাউ করে ভাই, চিল্লা ফাল্লা অনেকে করে, মানে অলরাউন্ডার পারফরমেন্স দেখায়, মসজিদেও থাকে, এখানেও থাকে, এরকম অনেক পাবেন আপনি। কিন্তু এহসান মাহবুব জোবায়ের অনন্য। জানি না তার ভাগ্যে কি আছে, বা জামায়াতে কি বা এমন নেতা চায় কি না, সেটিও তো একটি দেখার বিষয় আছে। অসাধারণ, তিনি পরিষ্কারভাবে। আরেকজন আছেন হেলাল, মোয়াজ্জেম হোসেন হেলাল, বরিশালের মহানগরের সভাপতি ছিল, সম্ভবত এখন জয়েন্ট সেক্রেটারি। তিনিও অসাধারণভাবে সবার কথা বলেছেন। কে কে ছিলেন? তিনি বলেছেন এমন একটি ডিক্লারেশন হওয়া দরকার, ভবিষ্যতে আন্দোলনকারীদের সেফগার্ড হিসেবে, দেশের স্বার্থে এটি দরকার, ডক্টর ইউনূস এটি করুক, আমরা ডক্টর ইউনূসকে সব রকম সহযোগিতা করব। ভালো নেতা, ভালো কথা, ভালোভাবে সবাইকে বুঝিয়ে দিয়েছেন। আমার বিশ্বাস এই জায়গায় যদি জামাতের অন্য কোনো নেতা হতো, পেঁচিয়ে গুলিয়ে আউলা ঝাউলা করে ফেলতো, কি বলছে তিনিও বুঝতে পারতেন না, জনগণও বুঝতে পারতো না। অসাধারণভাবে তিনি তার কথাগুলো অল্প ভাষায় সবাইকে বুঝিয়ে দিয়েছেন। তাকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। এত সহজ, যত কথাই বলুক, আপনার কথা যদি মানুষ না বুঝে, তাহলে সেই কথার কোনো ভ্যালু নেই। কি বলছেন আপনি? সালাউদ্দিন আহমেদ বলেছে
তার দলের দ্বৈত অবস্থান আছে, দলে বিভিন্ন রকম ভাগ আছে, তাদের মতবাদ আছে, এই কারণে তার ব্যাপারটা কমপ্লেক্স হয়ে গেছে। কিন্তু গোলাম পরোয়ারের সেটি নেই, সহজ মানুষ, সহজভাবে তিনি বলে দিয়েছেন। তার মানে তিনি কিন্তু দক্ষ মানুষই যে কোনো কঠিন বিষয়কে সহজ করে বলতে পারে। এরপরে আসছেন আপনার সবচাইতে এই আন্দোলনের স্টেক হোল্ডার যিনি, আরও অনেকেই বক্তব্য দিয়েছেন, জুনায়েদ আরিফ সোহেল, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান সদস্য সচিব আরিফ সোহেল। এরপরে আসছে আব্দুল কাদের, গণ অধিকার পরিষদের সদস্য সচিব আব্দুল কাদের। এসেছেন আপনার গণ অধিকার পরিষদের আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তাদের মুখে শুনে আমি বুঝতে পেরেছি যে জুলাই প্রোক্লেমেশন হবেই, এতে কোনো সন্দেহ নেই। এদিকে জুনায়েদ হাবিব, মাওলানা মুফতি তিনিও একটি সরল কথা বলেছেন যে এই সরকারের মধ্যে আমি বিপ্লবী কিছুই দেখি না, তারা সবসময় আইন, সংবিধান এসব নিয়ে আছে। গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান তো আইন মেনে হয়নি, সুতরাং এখানে আইনের কি দরকার? জুনায়েদ হাবিবের কথাটাও যে যার দৃষ্টিভঙ্গি থেকে দেখেন আমি সরলভাবে আবার বলি, জুনায়েদ আল হাবিব বলেছে এই সরকারের মাধ্যমে গতানুগতিক দেখতেছি, আমি বিপ্লবী কিচ্ছু দেখছি না। সালাউদ্দিন আহমেদ বলেছে জাতীয় ঐক্যের জন্য, ঐক্যকে ধরে রাখার জন্য আমাদের কিছু একটা করা দরকার, সেই জন্য জুলাই প্রোক্লেমেশন হতে পারে। জুনায়েদ সাকি বলেছেন জুলাই ডিক্লারেশন হবে সবাই স্টেককে স্বীকৃতি দিয়ে। গোলাম পারোয়ার বলেছেন সরকার যা করতে চায় জাতীয় ঐক্য ধরে রাখার জন্য এবং এই অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা সব সহযোগিতা করব। আরিফ সোহেল বলেছেন জুলাই ডিক্লারেশন প্রোক্লেমেশন হবেই। আব্দুল কাদের, নাসির উদ্দিন পাটোয়ারি সবাই বলেছেন। এখন কথা হলো, এখানে বাম জোট সিপিবি ঘোষণা দিয়ে বলেছে আমরা এখানে আসব না। বাম গণতান্ত্রিক জোট তারাও বলছে আমরা এখানে আসব না। এখন ডক্টর ইউনূস কি বুঝলেন? যখন 26শে জুলাই প্রথম ডক্টর ইউনূসের কাছে প্রস্তাব দেওয়া হয় জুলাই প্রোক্লেমেশনের বিষয়ে, যে 31শে জুলাইয়ের মধ্যে আমরা প্রোক্লেমেশন ঘোষণা করব, ডক্টর ইউনূস একটি পড়েই বা এটি দেখেই বুঝেছিলেন যে এটি এভাবে হবে না, এটি সবার সাথে আলোচনা করে করতে হবে। সবার সাথে আলোচনা করতে পারলে এটি বাস্তবায়ন সহজ হবে। ঠিক একইভাবে আজকের বৈঠকে স্বাগত বক্তব্যে ডক্টর ইউনূস স্পষ্টভাবে বলেছেন যে ঐক্যবদ্ধভাবে যদি কিছু না হয় তাহলে করার দরকার নেই। এবং ডক্টর ইউনূস যে একজন অসাধারণ এভাঞ্জেলিস্ট, মিস্টার এভাঞ্জেলিস্ট। আমি এর আগে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে বলতাম এভাঞ্জেলিস্ট। টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, কিন্তু কোটি কোটি মানুষ তার জন্য ছোটে, বৃষ্টিতে ভিজে। তারও আমরা হয়তো দেখি মিজানুর রহমান আজহারীর মাহফিলে কত মানুষ হয়, ঠিক না? এখানে চান্দিনা পড়ানো হয়, মাইকিং করা হয়, ইউটিউবে প্রচারণা করা হয়, কত কিছু করা হয়, কিন্তু মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর সমাবেশে খুব একটা কিছু থাকতো না, শুধু তার মঞ্চের উপরে কিছু একটা থাকতো। এমন কিছু জায়গা হতো, আরও ভালো হতো, অনেক জায়গায় বৃষ্টি হতো, দলে দলে মানুষ আসতো পঙ্গপালের মতো বিভিন্ন জায়গা থেকে। স্টেজ নাই, কিছু নাই, পানির উপরে দাঁড়িয়ে, পাথরের উপরে দাঁড়িয়ে, ইটের উপরে দাঁড়িয়ে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর কথা শুনতো। এই কারণে আমি তাকে বলতাম মিস্টার এভাঞ্জেলিস্ট। ঠিক একইভাবে আমি এই ডক্টর ইউনূসকে এভাবে বলি মিস্টার এভাঞ্জেলিস্ট। বিএনপি 100% নেগেটিভ ছিল এই বিষয়ে। এই ডক্টর ইউনূসের স্বাগত বক্তব্যের সাথে সাথে বিএনপি কিছুটা বদলে গিয়েছে, আরও বদলে গিয়েছে ডক্টর ইউনূসের প্রধান অতিথির শেষ বক্তব্যে। অসাধারণ তিনি উপস্থাপনা করেছেন, সবাইকে জানিয়ে দিয়েছেন এবং যার যার অবস্থান থেকে কিছুটা তিনি ঐক্যের দিকে। আমার মনে হয় ডক্টর ইউনূসের সর্বদলীয় বৈঠক যদি প্রতি সপ্তাহ হয় এদেশে আর কোনো সমস্যাই থাকবে না। শুধু কিছু সমস্যা মির্জা ফখরুল এবং তার সামাওরা করতে পারে। সবাই অনেক ভালো থাকবেন, নিজস্ব মতামত কমেন্ট করে জানাবেন, বিরক্ত প্রকাশ করলেও জানাবেন, কিন্তু ভালো লাগলে তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এমন কিছু ভিডিও আসতে পারে যা আপনার পছন্দ হয়ে যেতে পারে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।